জুলাই সনদের মেন কাজ হচ্ছে কি, ধরেন হচ্ছে কি যারা জুলাই আন্দোলনকারীর একটা স্বীকৃতি, তাদের নিরাপত্তা এবং তাদের রাষ্ট্রীয় একটা রিকগনিশনের ব্যাপার, তাই তো, রিওয়ার্ডের ব্যাপার। এখন সেটা আপনি করবেন, পাশাপাশি ধরুন আমাদের এই যে ফেসিবাদ পরবর্তী সময়ে যে আমাদের যে ঐক্যমতগুলো হলো, সেটা একটা দালালিক প্রমাণ, এছাড়া আর কিছুই না। আপনি দেখুন জার্মানিতে একটা দল আছে ফ্রি ডেমোক্রেটিক পার্টি, 1949 থেকে 1998 এই 49 বছর বয়সে তারা প্রত্যেকটা সময় তারা সরকারি দলের সাথে ছিল, জাস্ট পিআর সিস্টেমের কারণে। মাত্র ভোট পার্সেন্ট ছিল তাদের 12%। ব্যালেন্স দরকার ইয়াতে সংসদে, যাতে করে ঠিক আছে নিম্নকক্ষে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেল, অন্ততপক্ষে যেন উচ্চ কক্ষে খুব কঠিন যে কিছু কিছু বিষয় আছে, প্রধান বিচারপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে, যেটা আসলে একটা মানুষকে একচ্ছত্র ক্ষমতাধর করতে সহযোগিতা করে, সেগুলো অন্তর্ভুক্ত রাখা উচিত। ওকে ফাইন, পিআর সিস্টেমের একটু কথা বলি। দেখুন পিআর সিস্টেমের আমি একটু বৈচিত্র্যতা আপনাকে দেখাই। দেখুন হচ্ছে পিআর সিস্টেমগুলো পৃথিবীর যে দেশে আছে প্রত্যেকটা দেশেই, মোটা দাগে ইউএসএ ছাড়া, ইন্ডিয়া ছাড়া, অনেকগুলো দেশ ছাড়াই বেশিরভাগ দেশে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো ফেল করেছে। আপনি দেখুন জার্মানিতে একটা দল আছে ফ্রি ডেমোক্রেটিক পার্টি, 1949 থেকে 1998 এই 49 বছর বয়সে তারা প্রত্যেকটা সময় তারা সরকারি দলের সাথে ছিল, জাস্ট পিআর সিস্টেমের কারণে। মাত্র ভোট পার্সেন্ট ছিল তাদের 12%। আপনি যদি দেখেন পিআর সিস্টেমের কারণে বেলজিয়ামে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ 541 দিন ক্ষমতা কোনো সরকারবিহীন সরকার ছিল, মানে কোনো প্রতিনিধিবিহীন সরকার ছিল বেলজিয়ামে। 1946 থেকে ইতালিতে এখন পর্যন্ত 70 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। গত 5 বছরে ইসরায়েলে 4 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। সুতরাং পিআর সিস্টেমে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা ডেভেলপ করতে পারেনি লোয়ার হাউসে, আমি একটু বলি। তারপর হচ্ছে কি আপনার পিআর সিস্টেমটা বাংলাদেশি প্রেক্ষাপটে তো আরও আগে আকাশ কুসুম কল্পনা। এখন আপনি পিআর সিস্টেম যদি বলেন লোয়ার হাউসটা, এটা বাংলাদেশ উপযোগী কিনা? পিআর সিস্টেম সে দেশে উপযোগী যে দেশে আপনার লোকাল গভর্নমেন্ট শক্তিশালী, যে দেশে আপনার ফেডারেল যদি মানে পিআর সিস্টেম হলে লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হবে। বাংলাদেশের এমপি তো কখনোই চায় না যে লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হোক। আগে লোকাল গভর্নমেন্ট আপনার শক্তিশালী করতে হবে বাংলাদেশে। কিভাবে? আমি আপনাকে বলি, শুনুন, আপনি যদি এমপি কে সব দায়িত্ব দিয়ে রাখেন, আমি বলি আপনাকে, শুনুন, সেটা হচ্ছে ধরুন আছে কি আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই মেম্বার অফ পার্লামেন্টের কাজকে আইন তৈরি করা, কিন্তু আমার দেশে করে কি? সে একেবারে এলাকার উন্নয়ন করে। এলাকার উন্নয়ন ছাড়াও আপনার দুটা পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, সে ঝগড়া বিবাদ করতে সে যায়, এটা এমপির কাজ না। এখন ব্যাপারটা হচ্ছে কি তার যে কাজটা, তাকে তার কাজের গণ্ডির মধ্যে লিমিটেশন করার জন্য শুরুতে আপনার যদি স্থানীয় সরকারগুলোকে আপনি শক্তিশালী করেন, আমাদের এই মুহূর্তে ফেডারেল গভর্নমেন্ট আমি চাই, কিন্তু এই মুহূর্তে না। এটা হচ্ছে ইন ফিউচার। সব কিছুই আমি ডেমোক্রেটিক সোসাইটি ওয়েস্টার্নের মতো আমি অনেক কিছু এখন চাই, কিন্তু বাস্তবে সোশিও কালচার বাস্তবতা আমি এখন চাই না। কিন্তু যদি আমাদের ইন ফিউচারে ফেডারেল গভর্নমেন্টটা সিস্টেমটা করতে পারেন, কিংবা আপনি স্থানীয় সরকার সবগুলোকে শক্তিশালী করতে পারেন, আমাদের ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলোকে এস্টাবলিশ করতে পারেন, বিচার বিভাগ, দুদক, এনআরভি, তারপর হচ্ছে আপনার এই পুলিশ, সবগুলোকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, স্থানীয় সরকারটাকে শক্তিশালী করতে পারেন, তারপর আপনার লোয়ার হাউসে পিআর ব্যবস্থা আপনি চিন্তা করতে পারেন, যদিও এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে ফেল করেছে। তারপর আবার আপনি আসি, আপনি আপার হাউস এবং লোয়ার হাউস নিজের বিতর্কটা চলতেছে। আমি মনে করি যে আপার হাউসটা পিআর ভিত্তিতে হওয়া উচিত। কারণ কি জানেন? কারণ হচ্ছে যদি আপনি আপার হাউসটা যদি সেই যতগুলো আসন পেলেন না সংরক্ষিত না রেশনের মধ্যে, বিদ্যমান সংরক্ষিত না রেশনের মধ্যে যদি আপনি ওইভাবে পেন, তাহলে তো লোয়ার হাউস আপার হাউস রাখার কোনো দরকার নেই। কারণ আপনি যদি ধরেন কেউ যদি 2/3 পেয়ে গেল, তাহলে আপার হাউসে 100টার মধ্যে সে 66টা আসন পেয়ে গেল, তাহলে এখান থেকে সে আইন নিয়ে গেল, তাহলে তো সে কোনো অবজেকশন দিতে পারলো না, সেটা আপনি এখান থেকে ওখানে সে পাশ হয়ে গেল, সুতরাং একই কথা হলো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপার হাউসটা পিআর হওয়া উচিত, আর লোয়ার হাউসটা কোনোভাবে পিআর হওয়া উচিত না। কারণ লোয়ার হাউসটা একেবারেই আপনার হচ্ছে কি ইলেক্টেড হয়ে আসা উচিত। আরও অনেক কারণ আমি আপনি দেখাতে পারবো, আমি জাস্ট এই এক্সাম্পলগুলো আপনাদের শেষ করি। আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখুন যে লোয়ার হাউস ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের এই যে এখনকার এই মুহূর্তে যারা এটা নিয়ে একটু অবজেকশন করতেছে, আমার কাছে মনে হচ্ছে তাদের ধারণাগুলো ক্লিয়ার না। দেখুন আপনি দেখুন এই ধারণাগুলো ক্লিয়ার না থাকার কারণেই হচ্ছে কি আমাদের মধ্যে অনেকটা তৈরি হচ্ছে বারবার। দেখুন আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু ফার্স্ট এটাকে আমি তো বললাম যে বিপ্লব না, তারপরে বলা হচ্ছিল যে আমি সেকেন্ড রিপাবলিক চাই। সেকেন্ড রিপাবলিক আপনি কী করতে চান এটা কোনো জবাব কিন্তু ওরা দিতে পারেন নাই। আপনি গণপরিষদ নির্বাচন চান, আপনি সংবিধান চুরি ফেলতে চান, চাইলে সমস্যা কি? সেকেন্ড রিপাবলিক কেন চান বলেন? আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কেন চান? আপনি কি মনে করছেন যে সেকেন্ড রিপাবলিক মানে কি রাষ্ট্র আমল চেঞ্জ? সেকেন্ড রিপাবলিক মানে কি? যে কটা রিপাবলিক আপনি যেখান থেকে উদাহরণ ধরবেন। হ্যাঁ, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। হ্যাঁ, ধরুন ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলছে, তো আমি বলি আপনাকে। তারপরে হচ্ছে জার্মানিতে সম্ভবত প্রথম রিপাবলিকের সঙ্গে 5th রিপাবলিকের কি পার্থক্য কোন জায়গায়? রিপাবলিকের সিস্টেমটা কি? রিপাবলিকের সিস্টেম হচ্ছে কি ধরুন বিদ্যমান একটা কাঠামো ব্যবস্থাকে আপনি ছুড়ে ফেলে নতুন একটা বিদ্যমান ব্যবস্থা। আমি আপনাকে বলি আপনাকে ফ্রান্সে একবার হচ্ছে কি, আমি বলি আপনাকে ফ্রান্সে একবার হচ্ছে কি আপনার ধরুন রাজতন্ত্র আসলো, একবার মিলিটারি আসলো, একবার একনায়কতন্ত্র আসলো। প্রত্যেকটা রিপাবলিক আপনি দেখেন
এবং হচ্ছে কি প্রত্যেকটা এই রিপাবলিক বাংলাদেশে ধরেন বাংলাদেশের সাংবিধানিক নাম কি পিপলস রিপাবলিক ডেমোক্রেটিক বাংলাদেশ, তো বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ আছে। হাসিনা সেই প্রতিষ্ঠান সে এটাকে অ্যাক্সেস করে সে হচ্ছে কি এটাকে নষ্ট করছে, কিন্তু বাংলাদেশ তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে যায়, তো রাজতান্ত্রিক তো হাসিনা করে নেই। হাসিনা কিন্তু দেখেন হাসিনা কিন্তু ইলেকশন কিন্তু সে কিন্তু ধরেন ইলেকশন ম্যানিপুলেট করছে, কিন্তু সে কিন্তু এমন না যে সে ইলেকশন ছাড়া ক্ষমতা ছিল, ইলেকশন কিন্তু দিয়ে সে ক্ষমতা ছিল, ইলেকশন সে ম্যানিপুলেট করছে। তার মানে কি সে বিশ্বাস করে যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, বিশ্বাস করো তো এটা। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি যে বাংলাদেশে যারা সেকেন্ড রিপাবলিক আছে তাহলে আপনি কি চান? আপনি কি ইসলামিক রেভলিউশন চান? আপনি মানে গণতান্ত্রিক বাইরে কি আপনি চান? সোশিয়োলজিম চান? সমাজতান্ত্রিক চান? কি চান? এটা তো আপনি ক্লিয়ার করে বলতে হবে। তারপর আপনি যেটা চান সেটাকে আপনি ভোটের মাধ্যমে এসে আপনি যদি 2/3 থাকেন আপনার তো অনেক রাইটস থাকে, যদি আপনি 2/3 তখন আপনি সেটাকে অ্যাপ্লাই করেন। কিন্তু আপনি সেটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন কি এমন একটা জিনিস যেটা আপনাকে বিচারবিহীন ছাড়া, আপনার নির্বাচন ছাড়া, তো আপনি নির্বাচন ছাড়া অনেক কিছু করতে যাবেন না। তারা কি এমন বলেছে কিনা আমি জানার জন্য, তারা কেমন বলেছে কিনা যে আপনি এখন যে সংবিধান একেবারে পরিবর্তন করবেন, তারা ফুল সংবিধান ছুঁড়ে ফেলে তারা নতুন একটা সংবিধান করবে, নতুন রাষ্ট্র গঠন করতে চায়, নতুন সংবিধান করবে। আমি বলি প্রথম রিপাবলিক থেকে 50 রিপাবলিক দেখবেন যে অনেক কিছুতে মিল থাকে। আমি বলতেছি কিছু কাঠামোগত জায়গাতে আপনি যেটা বলতেছেন কাঠামোগত চেঞ্জ আসতেছে। আচ্ছা, এখন যদি নতুন সংবিধানে এসে কাঠামোগত জায়গাতে কিছু জায়গায় চেঞ্জ আসে বা না আসে, তো সেই সংবিধান তো অবশ্যই জনগণের কাছে না গিয়ে তো পাস হবে না। হ্যাঁ রাইট, এই কারণে তো আমি তো বলছি কেন তো ইলেকশন দরকার। না ইলেকশন আপনি সংবিধান আগে করবেন না ইলেকশন করবেন, তাহলে গণপরিষদ করতে হবে। হ্যাঁ না, গণপরিষদ কেন করতে যাবেন? গণপরিষদ করা তো বাস্তবতা বাংলাদেশে না। গণপরিষদ কখন করে? যখন যে দেশের রাষ্ট্রপতি নতুন রাজনৈতিক দল আসবে। না আমার কথা হচ্ছে না, এখন তো সেগুলো পূর্ণ লাভ, আমি সে পূর্ণ লাভ ফিরতে চাই না, এগুলো ঘটনার প্রসঙ্গে আপনাকে টানলাম। আমি এখন তো ওই আলাদা যার কোনো প্রশ্নই নাই। এখন আপনি দেখেন ঐক্যমত সংস্কার কমিশনে কিন্তু অনেকগুলো মেজর হয়ে গেছে। আপনি দেখেন যেখানে প্রথমে কিন্তু ছিল পরপর 2বার বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, সেই জায়গা থেকে দেখেন বিএনপির মতো একটি দল তারা কিন্তু এটাতে নিজেরাই এখন একমত হয়েছে যে 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে না। এর চেয়ে বড় সংস্কার কিছু হতে পারে আপনি বলেন? এগুলো একটা। তারপর 70 অনুচ্ছেদ নিয়েও সবাই মোটামুটি এক। তারপরে এই যে রাষ্ট্রের যে মেজর ব্যবস্থাগুলোকে নিয়ে সবাই মোটামুটি এক। আরেকটা জিনিস হচ্ছে কি ফালতু আরেকটা জিনিস আলাপ শুরু করেছিল যে এনসিসি গঠন নিয়ে, যে এনসিসির মানে একেবারে কাঠামোই গঠনটা নিয়ে খুব বিতর্কিত। এটাকে অন্য একটা সাংবিধানিক কাউন্সিল আপনি করতে পারেন অনেক, যেটা আপনি বলছেন প্রধান বিচারপতির ক্ষেত্রে, তারপর হচ্ছে সবকিছু মিলায়। তো সেটার ক্ষেত্রে হচ্ছে কি আপনি সেটার একটা সলিউশন আছে, কিন্তু আপনি এমন কিছু করবেন না যেটা হচ্ছে আকাশ কুসুম এবং যেটা অ্যাপ্লিকেবল না। কারণ হচ্ছে কি আমি আপনাকে একদম এক্সাম্পল আকারে সবকিছু ডাটা স্ট্যাটিক সহকারে দেখা দিলাম যে লোয়ার হাউসের পিয়ারটা অ্যাপ্লিকেবল না বাংলাদেশে। সুতরাং আমার কাছে এখন আমাদের যে সংস্কারগুলা মোটা থেকে ঐক্যমত কমিশন হয়েছে, মোটা থেকে এখন মোটামুটি সবকিছু ঐক্যমত হয়ে গেছে, শুধুমাত্র নারী বিষয়টা আর হচ্ছে কি আপার হাউসের পিয়ার ফরম্যাটটা নিয়ে এখন হচ্ছে একটু কনফিউজ। তো এটা হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে সবকিছু যদি পাস হয়েছে, কারণ এই সরকার কিন্তু সবকিছু করতে পারবে না, কারণ বেসিক কিছু জায়গাগুলো হচ্ছে কি আপনি অধ্যাদেশ জারি করে করতে পারবেন, আর বাকি জায়গাগুলো এই সরকার করতে পারবে না। কিন্তু এখন যে জুলাই সেটা যদি সবাই একমত হয়ে যায়, আমরা যদি ধরুন একমত হয়ে একটা কমিটমেন্ট, একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা কিভাবে করবে না? এখন একটা লিখিত ফরম্যাট থাকা উচিত নয়? ডেফিনেটলি লিখিত ফরম্যাট থাকা উচিত, যেটা তো আপনার জুলাই গণঅভ্যুত্থান এটাতে বলতেছেন, জুলাই চার্টারটা সেটা বলতেছেন, জুলাই সনদ সেটাই বলতেছেন। জুলাই সনদের মেন কাজ হচ্ছে কি ধরেন হচ্ছে কি যারা জুলাই আন্দোলনকারী একটা স্বীকৃতি, তাদের নিরাপত্তা এবং তাদের রাষ্ট্রীয় একটা রিকগনিশনের ব্যাপার, তাই তো রিওয়ার্ডের ব্যাপার। এখন সেটা আপনি করবেন, পাশাপাশি ধরুন আমাদের এই যে ফেসিবাদ পরবর্তী সময়ে যে আমাদের যে ঐক্যমতগুলো হলো সেটা একটা দালিলিক প্রমাণ, এছাড়া আর কিছুই না। তো সেটা তো থাকা উচিত, আমি মনে করি এটা থাকার কোনো কারণ নেই। আপনি কি মনে করেন জুলাই ঘোষণাপত্র আসলে সংবিধান হেল্ড আপ হয়ে যাবে না? এটা অনেকেই মনে করতেছে, বাট আমি মনে করতেছি না যে জুলাই ঘোষণাপত্র হলে যে একেবারে সংবিধান স্থগিত হয়ে যাবে। তখন হচ্ছে কি আপনার ওই জুলাই সনদ অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার প্রধান বিচারপতি বিজেপি থাকবে না, আপনার রাষ্ট্রপতি থাকবে না, আপনার সেনাবাহিনী প্রধান থাকবে না। আমি ওটা মনে করতেছি না, কারণ ইটস টু রিস্কি গেম। যদি ঘোষণাপত্রে সেরকম থাকে না, ঘোষণাপত্রে সেরকম থাকলে তো অ্যাপ্লিকেবল হবে।